হ্যালো। সো আজকে যে জিনিসটা নিয়ে আমরা এই সেশনটা রেখেছি সেটা হচ্ছে ইউপিএসসি 2026 প্রিলিমস যেটা আছে প্রিলিমস এক্সামিনেশন তার অ্যাপ্রোচ। এই সেশনটাকে এই কারণেই রাখলাম, তার পেছনে আগে কারণটা বলে দিই। সেটা হচ্ছে আমি লাস্ট কয়েকদিন ধরে কয়েকটা ভিডিও দেখলাম, আমাদের কলকাতার কিছু ইনস্টিটিউটের কিছু ভিডিও দেখলাম। তো তাদের কথা শুনে যেটা আমার মনে হচ্ছিল, তারা যে অ্যাপ্রোচটা বললেন, তারা যেভাবে পড়তে হবে, প্রিপারেশন নিতে হবে, যে বিষয়টা বললেন, সেটা শুনে সত্যিই আমার হাসি পেল। এবার হাসি কি জন্য পেল সেটাও আমি তোমাদেরকে বলছি। কারণ তাদের ভিডিওটা দেখে আমার মনে এটাই আসলো যে তারা ভিডিওটা করার আগে আরো ৪-৫টা ভিডিও তারা অলরেডি দেখেছে। দেখার পরে তারা এই ভিডিওটা বানিয়েছে। তাদের নিজস্ব কোনো এক্সপেরিয়েন্স নেই। কারণ এক্সপেরিয়েন্স থাকলে এই ধরনের কথা বলা যায় না। বোঝা গেল? কিন্তু আমি তোমাদেরকে এইখানটায় যেটা বলবো, সেইটা দুটো জিনিসের উপর বেস করে বলবো। সেটা আমি আগেই ক্লিয়ার করে দিই। কারণ তোমরা যখন এটা দেখবে, তোমাদের মধ্যে একটা ট্রাস্ট বলে একটা জিনিস থাকা দরকার। ট্রাস্ট। একটা হচ্ছে আমি নিজে একজন ইউপিএসসি স্টুডেন্ট। বোঝা গেল? প্রি, কোয়ালিফাইড, মেন, কোয়ালিফাইড, ইন্টারভিউ একবার দিয়েছি, ওয়ান টাইম। এই একটা গেল আমার এক্সপিরিয়েন্স। ২ নাম্বার এক্সপিরিয়েন্স, এই প্রিপারেশন চলাকালীন অবস্থাতেই আমি দিল্লিতে কয়েকটা ইনস্টিটিউটের আন্ডারে কাজ করেছি অ্যাজ এ মেন্টর। অ্যাজ এ মেন্টর আমি কাজ করেছি সেইখানে। তো তার উপর বেস করে আমি কথাগুলো বলছি। আমি 2020 সরি 2019 থেকে 2024 পর্যন্ত দিল্লিতে ছিলাম। বোঝা গেল? সুতরাং এক একটা গ্রহ নক্ষত্র আমার জানা আছে ইউপিএসসি প্রিপারেশনের ব্যাপারে। হ্যাঁ, এবার ইন্টারভিউ কোয়ালিফাই করলে হয়তো আজকে তোমাদের সামনে এই লেকচারটা আমি দিতাম না, কারণ আমার সময় থাকতো না। এবার আনফরচুনেটলি আমি ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারিনি, সেই জন্য আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে এই জ্ঞানটা আমি দিচ্ছি। তোমরা বলতেই পারো, হ্যাঁ আমি জ্ঞানটা দিচ্ছি, কারণ আমি ইন্টারভিউ কোয়ালিফাই করতে পারিনি বস। অ্যাজ এ মেন্টার কেন কথাটা বললাম, এই যে দেখতে পাচ্ছ, আশা করি কেজিএস লেখা আছে, খান গ্লোবাল স্টাডি, এইখানটায় অ্যাজ এ মেন্টার আমি কাজ করেছি। এছাড়াও ফোরামাইস, যার কোনো জ্যাকেট ছিল না যে তোমাদেরকে দেখাবো, এটার এখান থেকে আমাকে এই হুইল চেয়ারটা দেওয়া হয়েছিল জন্য এটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি। বোঝা গেল? কেজিএস এ আমি জব করতাম। তো তার উপর বেস করে আমি তোমাদেরকে এই কথাগুলো বলবো, কারণ বাকি যারা বলছে, সুতরাং স্টুডেন্ট সেখানটায় মিসগাইডেড হতেই পারে, মিসলিডিং করার চেষ্টা করছে। এবার তারা জেনে শুনে মিসলিড করুক বা না জেনে করুক সেটা আমি জানি না, বাট এর দ্বারা স্টুডেন্ট, আমার মনে হয় স্টুডেন্ট মিসলিডেড হতে পারে। বোঝা গেল? তো এইবার আসি আমার আজকে যেটা উদ্দেশ্য, সেখানে আসি। তো ইউপিএসসি প্রি 2026 এটার যে ক্যালেন্ডার সেটা অলরেডি দেওয়া হয়েছে মে 24 মে দেওয়া হয়েছে। তো আমি যদি কাউন্ট করি, আমার কাছে এক্স্যাক্ট তো বলতে পারবো না, অ্যারাউন্ড 140 ডেজ আমার কাছে আছে। অ্যারাউন্ড 140 ডেজ আমার কাছে আছে।
তো এই 140 ডেজটাকে আমি কিভাবে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো, কিভাবে করব, সেটা নিয়ে আমি কথা বলছি। তো প্রথম কথা হচ্ছে, যদি তোমরা লাস্ট 6 মাসে লাস্ট 6 মাস ধরে কিছু পড়াশোনা করে থাকো, লাস্ট 6 মান্থস পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি এই সম্বন্ধে যদি তোমার লাস্ট 6 মান্থে যদি এক্সপিরিয়েন্স থাকে মোটামুটি মোটামুটি তাহলেই প্রিলিমস তোমরা কোয়ালিফাই করতে পারবে। তোমরা কোয়ালিফাই করতে পারবে। কিন্তু মেন্স কোয়ালিফাই হবে না। কারণ মেন্সের জন্য দরকার তোমাদের রাইটিং প্র্যাকটিস। তোমাদেরকে আরো সেটা ডিটেলসে জানতে হবে। বোঝা গেল? শুধু ফান্ডামেন্টাল রাইটের কত নাম্বার আর্টিকেল থেকে ফান্ডামেন্টাল রাইট আর্টিকেল তোমার 14 থেকে 35 পর্যন্ত আমি জেনে নিলাম, ইট নট সাফিসিয়েন্ট। বোঝা গেল? এইখানটায় প্রত্যেকটা আর্টিকেলের ইনার মিনিং আমাকে জানতে হবে। প্রত্যেকটা আর্টিকেলের ডিও প্রসেস অফ ল, প্রসিডিওর স্ট্যাবলিশড বাই ল, এগুলোর মানে কি, এগুলোর ইম্পর্টেন্স কি, সেগুলো জানতে হবে। শুধুমাত্র প্রেসিডেন্ট জানলে হবে না, শুধুমাত্র জুডিশিয়ারির কি পাওয়ার সেগুলো জানলে হবে না। সেখানটায় জানতে হবে যে আর্টিকেল 144 এর গুরুত্ব কি, কোশ্চিন এগুলো থেকে আসবে। তো ওই জন্যই বলছি তোমরা প্রি কোয়ালিফাই করতেই পারো, কিন্তু মেন্স আমার মনে হয় না, হবে না। কারণ মেন্সের জন্য ডেপথ নলেজ দরকার। এইবার আমি আসি মেন কথায়। দেখো, আমি তোমাদেরকে এই মুহূর্তে এমন কিছু বলবো না যার দ্বারা তোমরা মিসগাইডেড হবে। যেটুকুও চান্স ছিল তোমাদের প্রিলিমস কোয়ালিফাই করার, সেটুকুও চান্স নষ্ট হয়ে যাক। বাকিরা যেটা বলছে সেটা আগে বলে দিই। বাকিরা কি বই এই মুহূর্তে পড়তে হবে। কি বলছে? পলিটির জন্য লক্ষ্মীকান্ত পড়ো, লক্ষ্মীকান্ত পড়তে হবে পলিটির জন্য। হিস্ট্রির জন্য স্পেকট্রাম, আমি একটু তাড়াতাড়ি লেখার চেষ্টা করছি, বুঝে যাও। স্পেকট্রাম। জিওগ্রাফির জন্য মাজিদ হোসেন, মাজিদ হোসেন। আর কি আছে? এনভায়রনমেন্টের জন্য শঙ্কর আইএস, আইএস দিয়ে দিচ্ছি, আইএস অর পিএমএফ আইএস, এগুলো পড়তে হবে। টাইম কত আছে? 140 ডেজ আছে। যে এই ধরনের কথাগুলো বলছে, সে জীবনে কোনোদিন এতগুলো বই এই 140 দিনে পড়ে পরীক্ষা দিয়েছিল? জীবনে কোনোদিন? এই জন্যই আমার অ্যাকচুয়ালি ভিডিওটা করা, আর কোনো উদ্দেশ্য নেই। আমার ইউটিউব চ্যানেলে বেশি ভিডিও তোমরা দেখতে পাবে না, কিন্তু আজকে আমি করছি এই কারণেই যেন স্টুডেন্টরা ঠিকঠাক গাইডেন্স পায়। সেই জন্য এই ভিডিওটা আমি করছি আজকে। সেইখানটায় বলছে লক্ষ্মীকান্ত তোমরা পড়ো, পুরো লক্ষ্মীকান্তটা পড়তে হবে, স্পেকট্রাম পড়তে হবে, মাজিদ হোসেনের জিওগ্রাফি পড়তে হবে, পিএমএফ আইএস এর তোমার হচ্ছে এটা পড়তে হবে। আর কি? রমেশ সিং, রমেশ সিং স্যারের কি করতে হবে? ইকোনমিক বই পড়তে হবে। যে রমেশ সিং স্যারের বই লাস্ট 5 বছর ধরে, লাস্ট 5 ইয়ার্স ধরে ইউপিএসসি স্টুডেন্টরা বন্ধ করে দিয়েছে পড়া। সেইখানে স্টুডেন্টদেরকে বলছে নাকি রমেশ সিং পড়তে হবে, এই 140 দিনের মধ্যে এতগুলো বই পড়তে হবে। তো ওই জন্য আমি প্রথমে কথাটা বললাম যে এই যে ভিডিওগুলো তারা বানিয়েছিল, তারা এই ভিডিওটা বানানোর আগে আর 5-6টা লেকচার তারা দেখে এসে এই ভিডিওটা বানিয়েছে। সেখানটায় 4-5টা বুক লিস্টের নাম নিয়ে চলে এসেছে, হয়ে গেল। আরে বুক লিস্টের নাম তো আমিও দিতে পারি। আমার কাছে এরকম মোটামুটি 20 থেকে 25খানা বুক লিস্ট আছে। লক্ষ্মীকান্ত কেন, আমি পলিটির জন্য 4খানা বইয়ের নাম দিতে পারি। সুভাষ কাশ্যপ আছে, ডিটি বাসু আছে। স্পেকট্রাম শুধু কেন, শেখর বন্দ্যোপাধ্যায় পড়ো, ওল্ড এনসিআরটি পড়ো। মাজিদ হোসেন কেন, আরো তো ভাই সাবিন্দ্র সিং আছে। বোঝা গেল? এইখানটায় যেটা রমেশ সিং বলেছে, রমেশ সিং কেন, এইখানটায় ইয়ে আছে, বিবেক সিং আছে এইখানটায়, তারপরে তোমার সঞ্জীব আরোরা আছে। তো মাল্টিপাল বই আছে, কিন্তু এতগুলো বই তো পড়ে লাভ নেই না। তার মধ্যে এইটুকু সময়ের মধ্যে বলছে এই কটা বই পড়লে প্রিলিমস কোয়ালিফাই হয়ে যাবে।
আমি বলছি ঘন্টা হবে, জীবনে কোনোদিন প্রিলিমস কোয়ালিফাই করতে পারবে না। এই কটা বই যদি এখন তোমরা খুলে পড়ো, তাহলে স্যার কি পড়বো? হ্যাঁ, তো সেটাই আমাদেরকে এইখানটায় জানতে হবে, যেটা পড়লে তোমাদের পাস করার চান্স আছে। পাস করার চান্স আছে এই কারণেই বলছি, যারা অ্যাটলিস্ট লাস্ট 6 মাসে কিছুটা পড়েছো, লাস্ট 6 মাসে কিছুটা পড়েছো, অ্যাটলিস্ট পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি এই সাবজেক্টগুলো অ্যাটলিস্ট তোমরা শেষ করেছো, মোটামুটি আইডিয়া রেখেছো। তোমরা কি করবে দেখো, সিম্পল, এটা শুধু যারা বিগিনার তার জন্য না, যারা লাস্ট 2 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য সেম ভাবে অ্যাপ্লিকেবল, তাদের জন্য সেম ভাবে অ্যাপ্লিকেবল। কি করবে, 1 তারিখ পর্যন্ত প্রত্যেকে ব্যস্ত, ঠিক আছে, সে যে কারণেই হোক, পার্টি হোক, ঠিক আছে, ফুর্তি হোক, যে কারণেই হোক ব্যস্ত 1 তারিখ পর্যন্ত। আমি 2 তারিখ ধরলাম, 2nd জানুয়ারি, সেকেন্ড 2nd জানুয়ারি থেকে 15th ফেব্রুয়ারি পর্যন্ত, 15th ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদেরকে যেটা করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চিন PYQ এটাকে অ্যানালিসিস করতে হবে। শুধুমাত্র আনসার দেখলে হবে না, প্রপার অ্যানালিসিস করতে হবে। অ্যানালিসিস কীরকম, প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চিনগুলো এসেছে সেই কোশ্চিনগুলোর আনসার কি সেটা তো দেখতেই হবে, প্লাস যে স্টেটমেন্টগুলো, সেই কোশ্চিনগুলোকে যে এক্সপ্লেনেশনগুলো দেওয়া আছে সেই এক্সপ্লেনেশনগুলো আমাদেরকে জানতে হবে। বোঝা গেল? প্লাস যদি কেউ মনে করে যে আমার কিছু টপিক এখনো ছাড়া পড়ে গেছে বা আমি রেখে দিয়েছিলাম পরবর্তীকালে পড়বো, পরে পড়বো, এইটুকু সময়ের মধ্যে স্ট্যাটিকটের কিছু পার্ট তোমরা দেখে নিতে পারো, যদি কারো প্রয়োজন পড়ে তো। আদারওয়াইজ কোনো দরকার নেই। বা অনেকে করতেই পারে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চিন তো দেখে নিলাম, তার পাশাপাশি এক কাজ করি, যে সাবজেক্টগুলো আমি পড়ে নিয়েছি মোটামুটি সেগুলো আরেকবার রিভিশন মেরে নিই, থরলি একবার রিভাইজ করে নিই আমি, সেটাও তোমরা করতে পারো, বাট এই কদিনের মধ্যেই তোমরা করবে সেটা। এরপরে কি করবে, এইবার 16 ফেব্রুয়ারি থেকে, পুরো টাইম ধরে ধরে আমি বলছি, 16 ফেব্রুয়ারি থেকে টিল 22nd মে পর্যন্ত, 22nd মে পর্যন্ত যেটা করতে হবে, কি সলভ করতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপারের গুরুত্ব এতটাই বেশি, এইটা আর 5টা এক্সাম না, যে আমি 3-4টে বই পড়লাম, আমার ট্যাঙ্কে আমি ইনফরমেশন ভরিয়ে নিলাম, আর মুখ উঠিয়ে এক্সাম হলে চলে গেলাম আর আমি এক্সাম কোয়ালিফাই করে গেলাম। না, এটা সেই এক্সাম না। এই এক্সাম হচ্ছে তোমার পেশেন্স টেস্ট করে, এই এক্সাম তোমার স্পিড টেস্ট করে, এই এক্সাম তোমার প্রবলেম সলভিং স্কিল টেস্ট করে, এতগুলো জিনিস টেস্ট করে, প্লাস এমসিকিউ টেস্ট তো আছেই। এতগুলো টেস্ট একসঙ্গে করে ইউপিএসসি। তো সুতরাং এতগুলো টেস্ট একবারে দেওয়া সম্ভব নয়। বাকি এক্সাম কি, গ্রুপ সি গ্রুপ ডির এক্সাম কি, তুমি কতটা মনে রাখতে পারো, ব্যাস এইটুকুই দরকার তোমার, আর কিছু জানার দরকার নেই। তোমার ইনফরমেশন স্টোর করার ক্ষমতা কতটা আছে এইটুকু জানলেই যথেষ্ট। এর থেকে বেশি তোমার থেকে কিছু এক্সপেক্টও করে না গ্রুপ সি গ্রুপ ডির এক্সামে, সেখানে তোমার পার্সোনালিটি দেখা হয় না। কিন্তু এইটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের এক্সাম, এইটা হচ্ছে টিম লিডারের এক্সাম। সুতরাং একজন টিম লিডার শুধুমাত্র তাদেরকে ইনফরমেশন স্টোর করার এক্সাম না, এটা মানে স্টোর করে থাকলে হবে না। সেই জন্য বলছি, এইখানটায় কি পেশেন্স টেস্ট করে, তোমার স্পিড টেস্ট করে, তোমার প্রবলেম সলভিং স্কিল টেস্ট করে, তিনটে জিনিস এখানটায় টেস্ট করা হয়। তার সঙ্গে সঙ্গে যেটা তো আছেই, সেটা হচ্ছে এমসিকিউ সলভ করার টেকনিক। তো এই তিনটে জিনিস সলভ করার জন্য আমার দরকার প্র্যাকটিস। প্র্যাকটিস কি করে করব, প্র্যাকটিস আসবে আমার টেস্ট সিরিজ সলভ করে। তো এবার টেস্ট সিরিজ যেটা হয়, আমি টেস্ট পেপার লিখছি এখানটায়। টেস্ট পেপার যেটা হয়, টেস্ট পেপারকে টোটাল 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার সেকশনাল,
আর একটা হচ্ছে তোমার ফুল লেন্থ। সেকশনাল অ্যান্ড ফুল লেন্থ। সেকশনাল আর ফুল লেন্থের মধ্যে তফাৎ কি? সেকশনাল আর ফুল লেন্থের মধ্যে তফাৎ হচ্ছে এইটাই, সেকশনাল গুলো হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ টেস্ট নেওয়া হয়। ইকোনমিক্সের টেস্ট নিয়েছে, পলিটির টেস্ট নিয়েছে, জিওগ্রাফির টেস্ট নিয়েছে, শুধুমাত্র সেই সাবজেক্টের উপরেই টেস্ট নেওয়া হয়। এই টেস্টের সুবিধা কি? এই টেস্টে হচ্ছে তোমার রিভিশনটা আরো ভালোভাবে হয়। যেই জায়গাগুলো তুমি একটু কম পড়েছো, বোঝা গেল, সেই জায়গাগুলো তুমি সেখানে টেস্ট পেপার কোশ্চিন সলভ করে সেই জায়গাগুলো তুমি কভার করিয়ে নিতে পারো, বা যেই জায়গাগুলো মিসিং হয়ে গেছে। এবার আমরা তো পুরো যে টেক্সট বুক যেটা হয় পুরোটা তো পড়া সম্ভব হয় না আমাদের পক্ষে, তো আমরা কি করি, কিছু সিলেক্টেড টপিক আমরা পড়ে নিই। ক্লিয়ার? তো ওই সিলেক্টেড টপিক পড়ে নিলাম, এর বাইরে যেগুলো আছে সেগুলো কোথা থেকে হবে, সেগুলো সলভ করার জন্য, সেগুলো কভার করার জন্য কি করা হয়, সেকশনাল টেস্ট সলভ করা হয়। সুতরাং সেকশনাল টেস্ট দুটো কাজে লাগে, এক তোমার রিভিশন, দুই তোমার যদি কোনো জায়গা ছাড়া পড়ে যায় সেই জায়গাগুলোকে কভার করিয়ে দেয় সেকশনাল টেস্ট। কটা দরকার? নট মোর দেন টু। দুটোর বেশি সেকশনাল টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা সাবজেক্ট দুটো করে সেকশনাল টেস্ট। ক্লিয়ার? দুটো কেন বলছি, কারণ আলটিমেটলি তোমাকে এক্সাম হলে গিয়ে সেইখানটায় প্রত্যেকটা কোশ্চেন মানে সাবজেক্ট থেকে তোমাকে কোশ্চেন সলভ করতে হবে, নাকি তোমাকে একটা সাবজেক্ট থেকে কোশ্চেন দেবে। তো ওই জন্য দুটো কোশ্চেন, দুটো টেস্ট সেকশনাল টেস্ট সিরিজ যদি আমি প্রত্যেকটা সাবজেক্ট থেকে কমপ্লিট করি, এতে কি হবে, আমার পুরো সেই সাবজেক্টের সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল, প্লাস আমার রিভিশনও হয়ে গেল। ওই জন্যই বলছি নট মোর দ্যান টু, কারণ তুমি তো পড়েই নিয়েছো তুমি, বাট একবার কোশ্চিন সলভিং এর মাধ্যমে যে রিভিশনটা সেটা তুমি দিয়ে নিলে। এইবার কি করবে, এইবার আসছি তুমি ফুল লেন্থে। বোঝা গেল? ফুল লেন্থ টেস্ট কিরকম করতে হবে? ফুল লেন্থ টেস্ট যেটা তুমি দেবে, নট মোর দ্যান নট মোর দ্যান 15। 15টার বেশি ফুল লেন্থ টেস্ট দেওয়ার দরকার নেই, কারণ 15টা ফুল লেন্থ দিতেই তুমি তোমার মাইন্ড এক্সজস্টেড হয়ে যাবে। কেন বলছি? টেস্ট পেপার সলভ করা মানে শুধু তুমি কটা কোশ্চিন সলভ করতে পারছো সেটা নয়। বোঝা গেল? কারণ অনেক স্টুডেন্টের মধ্যে একটা ভুল ধারণা থাকে যে আমি কত নাম্বার পাচ্ছি, যে আউট অফ 200 আমি কত পেলাম, 90 পেলাম নাকি আমি 110 পেলাম। টেস্ট পেপার যেটা সলভ করার যেটা অ্যাকচুয়াল উদ্দেশ্য, সেটা নাম্বার পাওয়া নয়, এটা মাথায় রাখবে। টেস্ট পেপার সলভ করার উদ্দেশ্য হচ্ছে আমাকে প্র্যাকটিস করা। এইখানটায় একটা জিনিস যেটা তোমাদেরকে বলে রাখি, এটা অবশ্যই করবে, টেস্ট সিরিজ সলভ করার অ্যাপ্রোচটাও তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা কেউ তোমাদেরকে বলবে না, অ্যাটলিস্ট ওয়েস্ট বেঙ্গলের যে কোচিং ইনস্টিটিউট থেকে যেটা বলা হচ্ছে সেইখান থেকে কেউ বলবে না। কি সেটা? যখন আমরা টেস্ট সিরিজ সলভ করি আমাদের কাছে তিনটে জিনিস আসে। একটা হচ্ছে কটা তুমি কারেক্ট করেছো, কটা ইনকারেক্ট হয়েছে, আর কতগুলো কোশ্চিন আনকমন, আননোন কোশ্চিন। এবার আননোন কোশ্চিনের মধ্যে দুটো হয়, তুমি সেইখানটায় কিছু অ্যাপ্রোচ অ্যাপ্লাই করো সেগুলোকে সলভ করার জন্য। যদি 10টা কোশ্চিন তুমি এরকম অ্যাটেম্প করো, তার মধ্যে কিছু কোশ্চিন কারেক্ট হবে, কিছু কোশ্চিন ইনকারেক্ট হবে, মানে আনসার, কোশ্চিন বলতেই না, আনসার ইনকারেক্ট হবে। বোঝা গেল? এইবার যেগুলো কোশ্চিন এইখানটায় আসি, এগুলো তোমার কি কমন কোশ্চিন। এই যে সেকশনটা এখানে তোমার জানা কোশ্চিন। এবার জানা কোশ্চিনের মধ্যেও কিছু কোশ্চিন তোমার ভুল যাবে, কিছু কোশ্চিন তোমার ঠিক হবে। যেগুলো ঠিক হলো কোনো অসুবিধা নেই, যেগুলো ভুল গেল সেগুলো কেন ভুল গেল, সেগুলো কেন ভুল গেল, কারণ তুমি তো সেই টপিকটা সম্বন্ধে জানতে তুমি, তা সত্ত্বেও কেন ভুল গেল সেটা তোমাকে অ্যানালিসিস করতে হবে। সেইখানটায় যে স্টেটমেন্টগুলো দেওয়া আছে, এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেই এক্সপ্লেনেশনগুলো তোমাকে পড়ে নিতে হবে, যে আমি কিভাবে এটাকে অ্যাটেম্প করেছিলাম
আর কেন এটা ভুল গেল? রইল বাকি আননোন কোশ্চেন। এবার আননোন কোশ্চেনের ক্ষেত্রে কি হচ্ছে, যেগুলো কারেক্ট হলো, এবার কোশ্চেনটার আনসার তো তুমি জানতে না, না জানা সত্ত্বেও তুমি কি করেছো, এখানে কারেক্ট করেছো। আমি এখানে কিন্তু তুক্কার কথায় আসছি না। আমি এখানে সেই সব ক্যান্ডিডেটদের কথা বলছি যারা নিজেদের স্মার্ট অ্যাপ্রোচ, ইন্টেলিজেন্ট অ্যাপ্রোচ এখানে কাজে লাগিয়েছে, কাজে লাগিয়ে আনসার বের করেছে। তো তোমাদেরকে দুটো জিনিস ভাবতে হবে, যে আমার এই যে আননোন কোশ্চেনটা, এই আনকমন কোশ্চেনটা আমি যে কারেক্ট করলাম, কিভাবে কারেক্ট হলো, আমি কি ভেবে এটাকে কারেক্ট করেছিলাম, একটা। ২ নাম্বারে যে ইনকারেক্ট যেটা আছে, যেগুলো ভুল হলো, এই ভুল কোশ্চেনগুলো আমি কি লজিক লাগিয়েছিলাম জন্য এই আনসারটা ভুল হলো। বুঝতে পারলে? কারণ এটাই আমার প্র্যাকটিস, যে আমি কি ভেবে এটাকে ঠিক করলাম, এই না যে কারেক্ট হয়েছে মানে আমি আনন্দে নাচলাম না, এটা করলে হবে না। কারণ এটা আননোন কোশ্চেন ছিল। তা সত্ত্বেও তুমি কারেক্ট করেছো। কি জন্য, কোন অ্যাপ্রোচ এটাকে কারেক্ট করেছো, এই অ্যাপ্রোচটাকে তোমাকে ডিকোড করতে হবে। একবার ডিকোড করতে পারলে সেটাই তুমি মেন এক্সামে তুমি কাজে লাগাতে পারবে, অ্যাকচুয়াল এক্সামে তুমি কাজে লাগাতে পারবে। ওই ডিকোডটার কথা বলছি। এটাকে যে আমি কারেক্ট করলাম, তার অ্যাপ্রোচটা আমাকে ডিকোড করতে হবে, কি ভেবে আমি করলাম। আর এটা যে ভুল গেল, সেই সময় আমি কি ভাবছিলাম, কি ভেবে এটাকে ঠিক করলাম, মানে ভুল গেল। এইবার যে ভুলের যেটা আনসার, মানে যেটা অ্যাকচুয়াল এই যে কোশ্চেনটার যে আনসার, যেটা আমি ভুল করেছি, এবার যেটা সঠিক আনসার, সেই সঠিক আনসারটা সঠিক কেন হলো, আমি কিভাবে ভাবলে ওই আনসারটায়, কি লজিক লাগালে আমি ওই আনসারটায় যেতে পারতাম, এইটাও তোমাকে ভাবতে হবে। এই জন্য বলা হয়ে থাকে যে টেস্ট সিরিজ সলভ করতে কত ঘন্টা টাইম দেয়। টেস্ট সিরিজ যদি ১ ঘন্টায় তুমি সলভ করো, তোমাকে ২ ঘন্টা তার পেছনে লাগাতে হবে, 2 আওয়ার্স লাগাতে হবে কিসের জন্য, অ্যানালিসিসের জন্য। বোঝা গেল? যদি ১ ঘন্টায় তুমি কোশ্চেন সলভ করো, ২ ঘন্টায় ওইখানটায় নিতে হবে। তার ডবল টাইম লাগবে তোমাকে অ্যানালিসিস করতে। এবার তুমি যতক্ষণ নিয়েছো সেটা তোমার ব্যাপার। বোঝা গেল? কিন্তু অ্যাকচুয়াল এক্সামে তো সেখানে টাইম লিমিট থাকে। এইবার বিষয়টা যেটা হয়, অনেক কোচিং ইনস্টিটিউটের যেটা টেস্ট পেপার থাকে, কিছু কোচিং এর টেস্টের পেপার থাকে সেগুলো ইজি হয়। কিছু কোচিং এর টেস্ট পেপার থাকে সেগুলো একটু টাফ হয়। তো অনেক স্টুডেন্ট কি হয়, যে তারা নাম্বারটা দেখে নিজেকে জাজ করে, যে 2 আউট অফ 200 কেউ দেখা গেল 80 পেয়েছে। আবার আউট অফ 200 কেউ তোমার 120 পেয়েছে। তো এই যে 80 পাওয়া স্টুডেন্টটা কি হবে, সে দুঃখ, মানে মন খারাপ, যে 80 কেন পেলাম আমি। তো মন খারাপ করার কোনো প্রয়োজন নেই। কারণ এই যে টেস্ট পেপারগুলো তৈরি করা হয়, টেস্ট পেপারগুলো কোনো মানুষই তৈরি করে, কিছু গাইডলাইন দেওয়া থাকে। আমি এই কারণেই বলতে পারছি, কারণ আমি এই ডিপার্টমেন্টে কাজ করেছি। এইটা তোমাকে আর কেউ বলতে পারবে না, এটা আমি বলতে পারবো তোমাকে, কারণ আমি এই ডিপার্টমেন্টে কাজ করেছি। আমি সেইখানটায় আমাদেরকে প্রপার গাইডলাইন দেওয়া থাকে, যে কতগুলো টেস্ট সিরিজ আমাদেরকে ইজি রাখতে হবে, কতগুলো টেস্ট সিরিজ আমাদেরকে টাফ রাখতে হবে। এবার টাফ রাখার জন্য কি করতে হবে, টাফ রাখার জন্য কোচিং ইনস্টিটিউটগুলো কি করবে, ওরা ওরা কনসেপচুয়াল কোশ্চেন করবে না। টাফ রাখার জন্য ওরা ফ্যাকচুয়াল কোশ্চেনে বেশি জোর দেবে। কারণ ইউপিএসসির স্টুডেন্টরা ফ্যাক্ট তারা মুখস্থ খুব কম করে। ইউপিএসসি স্টুডেন্টরা ফ্যাক্ট কম মুখস্থ করে। ওই জন্য কি করবে, টাফ করার জন্য তারা ফ্যাকচুয়াল কোশ্চেনের নাম্বার বাড়িয়ে দেবে। সুতরাং একটা কথা মাথায় রাখবে, যদি কোনো ফ্যাক্ট টেস্ট সিরিজে তোমরা পাও, জাস্ট দেখে নেবে, একবার পড়ে নেবে। ওটাকে মাথার মধ্যে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি যদি হাজারখানা ফ্যাক্ট মুখস্থ করো, কোনো গ্যারেন্টি নেই যে তুমি ইউপিএসসির অ্যাকচুয়াল এক্সামে তুমি একটা কোশ্চিন অ্যাটলিস্ট কমন পাবে। কমন তো দূরের কথা, তার আশেপাশেও কোনো একটা কোশ্চিন আসবে কিনা, হাজারটা ফ্যাক্ট মুখস্থ করার পরে। সুতরাং যেখানে কোনো গ্যারেন্টিই নেই আমার, সেইখানটা নিয়ে আমি কেন টেনশন করব। তো ফ্যাকচুয়াল কোশ্চিন যখন আসবে, যদি পারলে ঠিক আছে,
যদি না পারো সেটাকে ছেড়ে দেবে। টেস্টের কথা বলছি আমি। যখন অ্যানালিসিস করবে তখন দেখে নেবে সেই অ্যাকচুয়াল আনসারটা কি হতো, ব্যাস। যদি এইরকম কোশ্চিন ভাগ্যবশত ফরচুনেটলি যদি অ্যাকচুয়াল এক্সামে আসে তার আশপাশ থেকে আনসার করতে পারবে, না হলে কোনো দরকার নেই। বোঝা গেল? সুতরাং ফ্যাকচুয়াল কোশ্চিন দেখে নিজেকে জাজ করবে না যে আমি কতগুলো ফ্যাকচুয়াল কোশ্চিন ঠিক করতে পারলাম। আমি এটা ক্লিয়ারলি তোমাদেরকে বলছি, কারণ ইউপিএসসির যারা টেস্ট সিরিজ তৈরি করে তারা এইভাবেই তৈরি করে। ইজি করতে গেলে তারা কনসেপচুয়াল কোশ্চিন বেশি জিজ্ঞেস করবে, আর টাফ করতে গেলে তারা ফ্যাকচুয়াল কোশ্চিন বেশি জিজ্ঞেস করবে। কারণ ইউপিএসসির অ্যাসপিরেন্টরা ফ্যাকচুয়াল কোশ্চিন তারা মুখস্থ করে না অত, মানে ফ্যাক্টে ওরা বেশি গুরুত্ব দেয় না। বোঝা গেল? এরপরে যেটা করবে, এইটা শেষ হওয়ার পরে যেটা আমাদেরকে করতে হবে সেটা কি? সেটা হচ্ছে তোমার সিমুলেটর টেস্ট। সিমুলেটর টেস্ট। এই সিমুলেটর টেস্টটা কি? সিমুলেটর টেস্ট মানে হচ্ছে সেম এনভায়রনমেন্টের এক্সাম নেয়। একদম এক্সাম হলের মতন তোমাকে একটা এনভায়রনমেন্ট তোমার সামনে তৈরি করবে তারা। যেমন তোমার ভিশন আইএস, তারা একটা অল ইন্ডিয়া টেস্ট নেয় অভ্যাস নামে। অভ্যাস নামে একটা অল ইন্ডিয়া টেস্ট নেয়। নেক্সট আইএস আছে, নেক্সট আইএস, এরা অনুভব নামে একটা টেস্ট নেয়। এছাড়াও আছে শঙ্কর আইএস। শঙ্কর আইএএস, এটার নামটা আমার জানা নেই এদের প্রোগ্রামটা। তবে এরাও কি করে, অল ইন্ডিয়া টেস্ট নেয় এরা। এরা অল ইন্ডিয়া তোমাকে মার্কস দেবে এক সপ্তাহের মধ্যে। তারপরে তোমাকে অল ইন্ডিয়া র্যাঙ্কিং দেবে, যেখানে তোমার একটা প্র্যাকটিস হয়, তুমি নিজের জায়গাটা তুমি বুঝতে পারো। বোঝা গেল? তার মানে এটাকে আবার সর্বোত্তমভাবে ভাবার দরকার নেই যে অভ্যাসে আমি কত নাম্বার পেলাম। এটাকে আবার আলটিমেটলি অভ্যাসও যা, এই যে ফুল লেন্থ টেস্ট, এই ফুল লেন্থ টেস্টও তাই। অভ্যাসও যা, এই যে ফুল লেন্থ টেস্ট আমি দেখলাম, এই ফুল লেন্থ টেস্টও সেম জিনিস। বোঝা গেল? তো ডিফারেন্ট কি? ওই ফুল লেন্থ টেস্টগুলো তুমি ঘরে বসে দিতে পারো, আর অভ্যাসটা তোমাকে কি করতে হবে, ওই কলকাতায় তারা কোনো স্কুলকে তোমার ইয়ে করে নেয়, মানে ওই যে রেন্টে নেয়। সেখানে তোমার একদম টাইম টু টাইম সেখানে রিপোর্টিং টাইম থাকে, অ্যাডমিট কার্ড দেওয়া হয়। সেই রিপোর্টিং টাইমের মধ্যে তোমাকে যেতে হবে, আবার টাইমের মধ্যেও তোমার ওএমআর শিট নিয়ে নেওয়া হবে। একটা কি হয়, একটা তোমার সিমিলার একটা এনভায়রনমেন্ট তারা তোমাকে দেয়, যাতে তুমি কি হয়, হ্যাবিচুয়েটেড হয়ে যাও। ওই যে এক্সাম ফিয়ারটা যে থাকে, বা এক্সাম হলে ঢোকার আগে যে ওই অ্যাংজাইটি নার্ভাসনেস যেটা থাকে, সেটা যেন আর না হয়। বুঝা গেল? তাহলে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাও। তো ৩ টে মতন টেস্ট নেয় অভ্যাসে। তো এই ৩ টে টেস্ট দেওয়ার পরে স্টুডেন্টরা ইজি হয়ে যায়। অতটা টেনশন তারা নেয় না। বোঝা গেল? তো এইটা তোমরা দিতে পারো। তো এই হচ্ছে অ্যাপ্রোচ। এই কটা দিনে তোমরা এইটুকুর বেশি আর কিছু করতে পারবে না। আর এইটুকু যেটা বললাম, এইটুকু যদি তোমরা প্রপারলি করতে পারো, তোমরা প্রিলিমস কোয়ালিফাই করে যাবে। এইটুকু আমি বলতে পারি। এটা গেল জিএস এর জন্য। এইটা গেল জিএস এর জন্য। এবার আশা করি সেম অ্যাপ্রোচই হবে আমার কিসের জন্য, সিস্যাটের জন্য। কিন্তু অনেকের সিস্যাটের কিছু জায়গায় প্রবলেম থাকে, অনেকের ম্যাথ উইক থাকে, সেই কারণে সিস্যাটে অনেক তারা মানে খুব একটা মানে কমফোর্টেবল ফিল করে না। সেই জন্য অনেকে ফেল করে যায় সিস্যাটে, যে জিএসএ মোটামুটি 110 পেয়ে গেছে, বাট সিস্যাটে তারা ফেল করেছে। তো সিস্যাটের জন্য অ্যাপ্রোচ সেম হবে, কিন্তু কোনটাকে প্রায়োরিটি দিতে হবে, কোনটাকে লেস প্রায়োরিটি দিতে হবে, কোন স্টুডেন্টের কীরকম, সেটা নিয়ে আমি একটা আলাদা করে একটা ভিডিও বানাবো, সেইখানে আমি আলোচনা করব। আপাতত জিএস এর জন্যই আমি এখানে আলোচনা করলাম। নেক্সট ভিডিওতে আমি কি করব, সিস্যাটকে নিয়ে একটা কম্প্রিহেনসিভ আমি একটা ভিডিও বানাবো। সেইখানটায় তোমরা বুঝতে পারবে যে যার যেটা স্ট্রং, কারো ম্যাথ স্ট্রং হয়, কারো ইংলিশ স্ট্রং হয়, কারো রিজনিং স্ট্রং হয়। তো যার যেটা স্ট্রং সেই হিসাবে কি অ্যাপ্রোচ ব্যবহার করা যেতে পারে, প্লাস সেইখানটায় কিভাবে অ্যাটেম্প করা যেতে পারে কোশ্চিন, সেটাও আমরা দেখব। বোঝা গেল? এইভাবে তোমরা যেতে পারো। আর যদি কারো কোনো গাইডে মানে যদি কোথাও কারো প্রবলেম হয়, কোনো কোশ্চিন আসে যে বুঝতে পারছো না কি করবে, সামনে এক্সাম আসছে, তোমরা চাইলে এই হচ্ছে আমার নাম্বার,
9875680016। এটা আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে? হোয়াটসঅ্যাপ তোমরা করতে পারো। যদি কারো জেনুইনলি কারো প্রয়োজন, এমনি করার দরকার নেই। জেনুইনলি যদি কারো কোথাও ডাউট থাকে, তারা তোমরা এইখানটায় আমাকে যোগাযোগ করতে পারো। বোঝা গেল? আই হোপ ক্লিয়ার হলো জিনিসটা। বেশি ঘাবড়ানোর দরকার নেই। যেটুকু এখানে বললাম সেইটুকু তোমরা যদি রিলিজিয়াসলি ফলো করো, more than enough for your preliminary exam. Okay, thank you.